এই নদীর পাশেই আমাদের গ্রাম। নদী তীরবর্তী মানুষগুলো কেমন থাকে, কিভাবে তারা ছোট থেকে বড় হয়ে বেড়ে ওঠে নদীর তীরে। নদী তীরবর্তী গ্রামের একজন মানুষ আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন আবু হানিফ। আমরা আজকে আবু হানিফের কাছে শুনবো এই সাভারের বংশী নদী কেমন ছিল, জানবো তার কাছে বংশী নদীর সেই হারিয়ে যাওয়া ইতিহাস। বংশী নদী বাংলাদেশের মধ্যাঞ্চলে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী, যা প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীটির ইতিহাস জানতে হলে এর ভৌগোলিক উৎস এবং সময়ের সাথে এর গতিপথের পরিবর্তন সম্পর্কে জানা জরুরি। বংশী নদীর উৎপত্তি হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে, যা একসময় ব্রহ্মপুত্রের প্রধান ধারা ছিল। জামালপুর জেলার শরীফপুর ইউনিয়ন অংশে পুরাতন ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হয়ে নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এটি টাঙ্গাইল ও গাজীপুর জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সাভারের কাছে ধলেশ্বরী নদীতে মিশেছে। বংশী নদীর মোট দৈর্ঘ্য প্রায় 238 কিলোমিটার। বংশী নদী তার সর্পিল গতিপথের জন্য পরিচিত। এর আঁকাবাঁকা বাঁকগুলো স্থানীয় লোককথার অংশ হয়ে উঠেছে। এর একটি শাখা কালিয়াকুরের কাছ থেকে তুরাগ নদী নামে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গায় মিশেছে, যা ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। ঐতিহাসিকভাবে বংশী নদী এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল। এর তীরে গড়ে উঠেছিল অনেক জনপদ ও বাণিজ্যিক কেন্দ্র। বিশেষ করে একসময় নদীর পানি ব্যবহার করে কৃষিকাজ হতো এবং নৌপথে বিভিন্ন কৃষি পণ্য পরিবহন করা হতো। এই যে নদীর পাড়ে যে মানুষ দখল করে বাড়িঘর করলো, এটার তো কোনো প্রতিকার আর কখনো হচ্ছে না। হয় নাই, প্রতিকার হয় নাই, মানে কোনো কেউ বাধা দেয়, নিষিদ্ধ করে না। এই যে দেখা যাচ্ছে এই যে এখানে এই ড্রেজার লাগিয়ে নদীর বালু সব উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে পোল্ট্রি ফার্ম, এখানে নদীর ভিতরে বালু ফেলে ভরাট করে এখানে বাড়িঘর করা হয়েছে। আসলে এগুলি দেখার কেউ নাই, তাই না? না, সেই নদী তো হারিয়ে গেছে, যে নদী আপনারা দেখেছেন। নদী নাই তো, নদী বইরে গেছে, নাই গেছে। এই যে পশ্চিম পাশে আপনি বাড়িগুনি দেখেন, এই বাড়িগুনি মনে করেন নদীর ভিতরে। আর এই যে সাবার আটটা আছে, এই যে কাঠপুট্টি পুট্টি নিয়ে, এই সবটা নদীর ভিতরে। ওই সাউবাড়ি হলো নদীর কাছা। এখানে ভরা নদী আসিল, এই গাং দিয়ে মহিষের গাড়ি পার করে নিয়ে গেছে। মহিষ, গাড়ি, মানুষ সব নিয়ে গেছে, তল পিলে আর উঠে নাই। জীবন এমন ছিল নদী, এমন নদী ছিল। বর্ষাকালে নদী যখন ভরে উঠত, তখন নৌকা যুগে পণ্য চলাচল সহজ হতো, যা ব্যবসা বাণিজ্যের প্রসারে সহায়ক ছিল। নদী পাড়ের গ্রামগুলোতে মানুষের জীবনযাত্রা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। নদী থেকে পানি সংগ্রহ, গোসল করা এবং মাছ ধরা ছিল দৈনন্দিন জীবনের অংশ। একসময় এই নদী ছিল এলাকার মানুষের কাছে একটি প্রধান পানির উৎস। এই নদীর পাশেই আমাদের গ্রাম, আমাদের বাড়ি থাকে না। মনে করেন আমরা এলো এই নদীতে গোসলও করছি, মাছ ধরছি, জাহি জাল বাইছে, এই বের জাল বাইছে, মানে বিভিন্ন পদের জাল বাইয়া মাছ ধরছি আমরা। আমাদের আর মানুষই ধরছে। আর এই যে সাবার আটটা মনে করেন পুরাটা নদীর ভিতরে, নদী বইরে গেছে, আস্তে আস্তে বাইন্দে বাইন্দে বাড়ি করে ঘর করছে। নদী দখল হয়ে গেছে। নদী দখল হয়ে গেছে, এখন নদী নাই। নদী সুরত কমে গেছে, নদী আস্তে আস্তে চাইপে গেছে, মুরের থেকে মানুষ বাইন্দে গেছে। পশ্চিম পার্থেও বানছে, উত্তর পার্থেও বানছে, পূব পার্থেও বানছে, বইরে গেছে। আর আস্তে আস্তে বাইন্দে এই যে কাঠপুট্টি গুলি দেওয়া যায়, সবগুলি নদীর ভিতরে, একটা ওখানে পারে না। তাহলে এই পর্যন্ত মনে করেন বড় হইলাম আমরা, এই পর্যন্ত বয়স যে হইলাম আগে, আমরা এই নদীতে সবসময় আসি, এখনো আসি। ব্রিটিশ আমলের বিভিন্ন নথিপত্র এবং জেমস টেলরের মতো লেখকদের লেখায় বংশী নদীর গুরুত্বের কথা উঠে এসেছে। সেই সময় এটি ছিল এই অঞ্চলের অন্যতম দীর্ঘ নদী। টাঙ্গাইলের বাসাইল ও সাভারের মতো এলাকায় এটি যোগাযোগ ও বাণিজ্যের একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। সাম্প্রতিককালে বিশেষ করে শিল্পায়ন ও নগরায়নের ফলে
বংশী নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। দখল, দূষণ এবং অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদীর প্রশস্ততা কমে গেছে এবং এর নাব্যতা হ্রাস পেয়েছে। বর্ষাকালে কিছু অংশে এখনো নৌকা চলাচল করলেও শুষ্ক মৌসুমে এটি প্রায় মরা খালে পরিণত হয়। একসময় যে নদী ছিল প্রাণোচ্ছল, এখন তা কেবল ইতিহাসের পাতায় তার পুরনো রূপ নিয়ে বেঁচে আছে। দখল আর দূষণে বংশী নদী অনেক আগেই মরে গেছে। এসব দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন সময় লোক দেখানো অভিযান পরিচালনা হলেও কার্যত দখলমুক্ত হয়নি এই বংশী নদী। স্বয়ম্বর নগরী থেকে সম্ভার আর সম্ভার থেকে সাভার, ইতিহাসের প্রাচীন এই সাভারকে রক্ষায় বংশী নদীকে সবার আগে বাঁচাতে হবে, এমনটাই মনে করছেন এখানকার সচেতন মানুষ।